শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন প্রথম দফার আগেই বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছিল। শুধু প্রথম দফা নয়, শেষ দফার আগেও কমিশনের কড়া নির্দেশ। ট্রাভেল মেকারদের দুটি পৃথক তালিকা প্রকাশ করা হলো কমিশনের তরফ থেকে। এই দুটি পৃথক তালিকায় কি রয়েছে, কারা কারা রয়েছে, এই গ্রেফতারি নিয়ে নির্বাচন কমিশনের আরো কড়া নির্দেশ, আরো ডিটেল জানবো। অর্ণব রয়েছে আমার সঙ্গে সরাসরি। অর্ণব, শেষ দফার আগে কমিশনের ট্রাভেল লিস্ট, কারা কারা রয়েছেন, দুটো পৃথক তালিকায় কি রয়েছে? দেখো, নির্দিষ্টভাবে বলতে গেলে এই তালিকায় যাদের নাম এসছে তাদের সিংহভাগ প্রায় 90 থেকে 95% যাদের ট্রাভেল মঙ্গার বা ট্রাভেল বেকার বলা হয়েছে বা নির্দিষ্টভাবে গোলমালকারী সম্ভাব্য তালিকা রাখা হয়েছে, তাদের প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস নেতা, বিধায়ক, বর্তমানে তৃণমূল কংগ্রেসের কোনো না কোনো বিধানসভা থেকে প্রার্থী, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বা আমাদের ত্রিস্তরীয় যে পঞ্চায়েত ব্যবস্থা সেই ব্যবস্থার বা সেই সিস্টেমের কোনো না কোনো একটা অংশের তিনি জনপ্রতিনিধি। এবং আমি এই মুহূর্তে ভোট কভারে রয়েছি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণের যিনি বিধায়ক, তিনি এবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেসের জোড়াফুল চিহ্নে। খোকন দাসের নাম রয়েছে এই ওরি তালিকায়, অর্থাৎ উদ্বেগজনক তালিকা কমিশন যা প্রকাশ করেছে। ভাতার বিধানসভায় শান্তনু কুমার তৃণমূল কংগ্রেস প্রার্থী, তার নাম রয়েছে। তিনি একই সঙ্গে জেলা পরিষদের এই জেলারই তিনি কর্মাধ্যক্ষ, অর্থাৎ জেলা পরিষদের তিনি সদস্য। পাশাপাশি মেমারির যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাসবিহারী হালদার, তার নামও কিন্তু কমিশনের তালিকায় রয়েছে। পাশাপাশি তিনি আবার বর্ধমান পুরসভার একজন কাউন্সিলরও বটে। এর পাশাপাশি রাজ্য জুড়ে যদি তালিকাটা দেখা হয় সেখানে কিন্তু জাহাঙ্গীরের নাম যেমন রয়েছে, একই রকমভাবে বিভিন্ন উত্তর চব্বিশ পরগনা একাধিক বিধায়কের নাম, তৃণমূল কংগ্রেস প্রার্থীর নাম, সমস্ত জায়গাতে কিন্তু নির্দিষ্টভাবে বলতে গেলে কমিশনের এই জরিপ কিভাবে তারা করেছে তার যুৎসই ব্যাখ্যা তারা দিতে পারবে। কিন্তু যে বিজ্ঞপ্তি তারা দিয়েছে তাতে কয়েকটা শব্দ খরচ তারা করেছে। সেই বিজ্ঞপ্তিতে তারা বলেছে যে প্রথম দফায় একাধিক প্রার্থী আক্রান্ত হওয়া, রক্তাক্ত হওয়া এবং একই সঙ্গে কমিশনের দপ্তরে অনর্গল 142 বিধানসভা নির্বাচনকে সুষ্ঠু করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল থেকে যে অভিযোগগুলি করা হয়েছিল, এই দুয়ের নিটফল তারা যে জরিপ করেছে তাতে তাদের সম্ভাব্য অডিট তালিকা হিসেবে, অর্থাৎ সম্ভাব্য ভোটে গোলমালকারী বা ভোটারদের প্রভাবিত করতে পারে, ভয় দেখাতে পারে, এইরকম নামের তালিকা তারা প্রকাশ করেছে। এবং এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের 22 এপ্রিলে যে অন্তর্বর্তী নির্দেশ, সেই নির্দেশের দুটো প্যারাগ্রাফকে তারা এখানে ব্যবহার করেছে এবং তারা জানিয়েছে যদি অফেন্স মেড আউট হয়, অর্থাৎ হাইকোর্ট যেমন বলেছিল আগে অফেন্স পরে গ্রেপ্তার, তাই প্রথম দফা ভোটের আগে যে 800 জনের তালিকা প্রকাশ করেছিল যেখানে তৃণমূল কংগ্রেস বিধায়ক থেকে প্রার্থীর নাম ছিল, সেই তালিকা স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার শব্দের চাতুরি রয়েছে, অর্থাৎ সরাসরি গ্রেপ্তারের কথা কমিশন না বললেও বলা হয় যে প্রিভেন্টিভ অ্যারেস্ট, এবং যদি অফেন্স মেড আউট করে, অর্থাৎ এই যাদের তালিকা প্রকাশ করছে কমিশন তাদের ওপর কমিশনের নজরদারি থাকবে প্রশাসনিক স্তরে, একই সঙ্গে পুলিশের স্তরে, এবং যারা পর্যবেক্ষক রয়েছেন এই সমস্ত জেলার দায়িত্বে রয়েছেন তারা পুরো বিষয়টি দেখভাল করবেন। এবং যদি মনে করেন শান্তি বিঘ্নিত হচ্ছে, ভোটার প্রভাবিত হচ্ছে, ভোট ভণ্ডুল হতে পারে, তার অকাট্য প্রমাণ তাদের হাতে রয়েছে এবং সেক্ষেত্রে তাদেরকে গ্রেপ্তারও করতে পারে, এবং সেটা সতর্কতামূলক গ্রেপ্তারি পদক্ষেপ বলে তারা এই বিজ্ঞপ্তি জারি করেছে। কাজে সরাসরি গ্রেপ্তার না বললেও প্রিভেন্টিভ অ্যারেস্টের কথা বলা হচ্ছে, কাজে আইনের ফাঁক বলে সরাসরি গ্রেপ্তারির তালিকা নয়। অন্যদিকে আরও একটা বিষয় তোমায় আমি বলবো, এই তালিকার পাশাপাশি কিন্তু একাধিক যে ক্লাব রয়েছে এই 142 বিধানসভা জুড়ে, সেই ক্লাবেতে ঢুকেও তল্লাশি করতে পারে আধা সামরিক বাহিনী, সেই ক্ষমতাও দেওয়া হয়েছে ভোটের সঙ্গে যুক্ত যে সমস্ত আধিকারিক রয়েছেন তাদের। এবং বলা হয়েছে যদি সেই সমস্ত ক্লাব থেকে ভোট ভণ্ডুল করার বা প্রভাবিত করার চেষ্টা হয় তাহলে সেই ক্লাবে দিনেন দেওয়া যাবে আধা সামরিক বাহিনী, এবং সেখানে সার্চ করবে, তল্লাশি করবে এবং তারা খুঁজে সেখান থেকে কোনো কিছু উদ্ধার করার চেষ্টা করবে। কাজে এই যে নতুন তালিকা, নতুন বিজ্ঞপ্তি, তা কিন্তু প্রথম দফার একটা সিঁদুরে মেঘ দ্বিতীয় দফাতে দেখা যাচ্ছে, তার একটা জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টও। প্রধান বিচারপতির অনুমতি নিয়ে ইতিমধ্যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে শুনানি শুরু হবে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। নজর থাকুক অর্ণব। এবার গ্রেফতারিতে কমিশনের নয়া কৌশল। প্রথম দফার আগে কমিশনের তালিকায় স্থগিতাদেশ দেয় কোর্ট। ভোটারদের প্রভাবিত করার প্রমাণ থাকলে গ্রেফতারের নির্দেশ। কমিশনের ওডি লিস্টে একাধিক প্রার্থীর নাম, কমিশনের প্রার্থী লিস্টে প্রার্থী কাউন্সিলরদের নাম। আর এই ঘটনায় খুব স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। শোনাবো আপনাদের রাজনৈতিক ব্যক্তিত্বদের কি প্রতিক্রিয়া।
ওয়ারি লিস্ট, তার মধ্যে সমস্ত বিধায়ক কাউন্সিলরদের নাম প্রকাশ করে বলছে যে এরা ভোট প্রভাবিত করতে পারে। না, এটা কোর্ট, আমার কাছে যতটুকু খবর কোর্ট খারিজ করে দিয়েছে, সুমোটো খারিজ করে দিয়েছে। তা বলেছিল যদি পরবর্তীতে প্রমাণ পায় তাদেরকে গ্রেফতার করতে পারে। আগে প্রমাণ করুক না, আরে করুক না, কত গ্রেফতার করবে? গ্রেফতার করলে ভোট শেষ হয়ে যাবে। যেখানে এক একটা কেন্দ্রে আমরা 50,000 1 লাখ ভোটে জিতবো, সেখানে কত লোককে অ্যারেস্ট করবে? সবাইকে অ্যারেস্ট করুক, তাও তৃণমূল কংগ্রেস 250-এর বেশি আসন পাবে। দুষ্কৃতি মানেই পশ্চিমবঙ্গে কোনো না কোনোভাবে তৃণমূলের সঙ্গে যুক্ত। যে কোনো দুষ্কর্ম, সে মহিলাদের ওপরে হোক, সে ব্যাংক ডাকাতি হোক, চাকরি চুরি হোক, কয়লা চুরি হোক, চাল চুরি হোক, যে কোনো ধরনের দুষ্কর্ম সব দরজা গিয়ে তৃণমূলের দরজায় গিয়ে ঠেকেছে এবং সমস্ত সুতো তৃণমূলের হাতে রয়েছে। দুষ্কৃতিকারীরা তৃণমূলই হলে কি দুষ্কৃতিকারীদের ছাড় দেওয়া যাবে না? যে যেখানে আছেন তার বিরুদ্ধে যদি এরকম কোনো ইতিহাস থাকে, তাহলে সেইখানে ঐতিহাসিক নজিরবিহীন ব্যবস্থা নেওয়া উচিত, যাতে কিনা ইতিহাসের কোনো রকম পুনরাবৃত্তি না ঘটে। কমিশনের ওরি তালিকা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা। প্রথম দফার আগে গ্রেফতারিতে স্থগিতাদেশ হাইকোর্ট। কোর্টের নির্দেশের পরেও কেন 350 জনের লিস্ট কমিশনের? এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের। কবে শুনানি রয়েছে আরো ডিটেল জানবো। অর্ণব রয়েছে আমার সঙ্গে সরাসরি। অর্ণব, দেখো, এই তালিকা চ্যালেঞ্জ করে এবং কমিশনের এই ওরি তালিকা, অর্থাৎ গোলমাল করতে পারে, সমস্যা তৈরি করতে তালিকা, সেই তালিকা চ্যালেঞ্জ করে সকালেই সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি জনস্বার্থ মামলা দায়ের করার জরুরি ভিত্তিতে। সেই মামলা দায়ের হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে প্রধান বিচারপতি ইতিমধ্যে নতুন বেঞ্চ একটা নির্দিষ্ট করেছেন যেখানে এই মামলা শুনানি হবে। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। এবং এখানেও মামলাকারীদের তরফে বলা হয়েছে, যাকে অভিযুক্ত দেখানো হচ্ছে, যাকে ভোটে উদ্বেগকারী বলা হচ্ছে, তার কোনো বক্তব্য না শুনে কার্যত একতরফা যেভাবে কমিশন এই ধরনের বিজ্ঞপ্তি দিচ্ছে, কার্যত তার একটা যে ফান্ডামেন্টাল রাইট যে কোনো মানুষের, অর্থাৎ তার বিরুদ্ধে যে অভিযোগ করছে কমিশন, তাকে বলতে দেওয়ার সুযোগ, তার বিরুদ্ধে অফেন্সটা কি মেড আউট হলো সেটা না জেনে কি করে এই প্রিভেন্টিভ অ্যারেস্টের কথা বলা যায়? কাজেই প্রথম রাউন্ড অর্থাৎ প্রথম ফেজে ভোটের আগে যে তালিকা প্রকাশ করেছিল সেটাকে যেভাবে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল এবং ইতিমধ্যে স্থগিতাদেশ জোগাড় করেছেন জনস্বার্থ মামলাকারীরা, সেই জায়গা দ্বিতীয় তালিকা মনে করছেন ভুলে ভরা, আইন বিরুদ্ধ কাজ। তাই এই তালিকাও চ্যালেঞ্জ করে মামলা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া সম্পূর্ণ কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হবে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে। বেশ অর্ণব, ধন্যবাদ। শান্তিপূর্ণ প্রথম দফার পর এবার টার্গেট অবাধ দ্বিতীয় দফা। আগামীকাল ভোটের আগেই আইন শৃঙ্খলা বজায় জোর দেওয়া হচ্ছে কমিশনের তরফ থেকে। কোথাও কোনো আইন শৃঙ্খলার অবনতি যাতে না হয় তার জন্য বিশেষ নজর, বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে পুলিশ কর্তাদের। প্রীতি রয়েছে প্রতিনিধি সরাসরি। প্রীতি, কোন কোন জেলায় পুলিশ কর্তাদের বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে, কমিশন সূত্রে কি খবর? দেখো, আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে এর আগে আমরা দেখেছি যে ভিন রাজ্য থেকে 11 পুলিশ অবজারভারকে আনা হয়েছে দ্বিতীয় দফা নির্বাচনের জন্য। 142 আসনের নির্বাচন রয়েছে এবং এবার দেখা গেল যে 152 আসন অর্থাৎ প্রথম দফায় যারা ডিউটি করেছিলেন যে সমস্ত আধিকারিক পুলিশ অফিসাররা, তাদের মধ্যে প্রায় 26 জন, এই স্পেশাল 26 যেটাকে আমরা বলছি, এই 26 জন পুলিশ অফিসারকে নিয়ে আসা হচ্ছে এই 142 দফা অর্থাৎ 142 আসন অর্থাৎ দ্বিতীয় দফার জন্য। তোমাকে জানিয়ে রাখি, এর মধ্যে যেরকম ব্যারাকপুর পুলিশ কমিশনারেট রয়েছে এবং এই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মধ্যে মোট 4 জন 3 জন আইপিএস অফিসার সহ 1 জন পুলিশ অফিসার রয়েছেন। মোট 4 জন অফিসারকে কিন্তু আনা হয়েছে। এর পাশাপাশি চন্দননগর পুলিশ কমিশনারেটের 2 জন পুলিশ অফিসার রয়েছেন। এইরকম প্রত্যেকটি জেলার ক্ষেত্রে, প্রত্যেকটি থানার ক্ষেত্রে কিন্তু এই অফিসার আনা হয়েছে এবং যাতে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়, প্রথম দফার মতো দ্বিতীয় দফার বিক্ষিপ্ত ঘটনাও যাতে না ঘটে, তার জন্য কিন্তু প্রস্তুত কমিশন। বেশ, দ্বিতীয় দফার আগে ধাক্কা কমিশনের। বাইক নিষেধাজ্ঞায় কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ কার্যত বহাল ডিভিশন বেঞ্চে। নাগরিক অধিকার এভাবে কারা যায় না বলে মন্তব্য বিচারপতির। বাইকে চড়ার অধিকার নিয়ন্ত্রণ করা যায় না বলে মন্তব্য বিচারপতির। গাড়ি না থাকলে কি বাড়িতে বসে থাকতে হবে? কমিশনকে ভর্ৎসনা বিচারপতি শম্পা সরকারের।
কোনো রকম বাইক র্যালি এবং দ্রুত গতিতে বাইক র্যালি এইগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। বাকি সমস্ত যে জাস্টিস কৃষ্ণ রাওয়ের অর্ডার ছিল তাতে কোনো রকম কোনো ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ করেনি এবং ডিভিশন বেঞ্চ বলেছেন যে এই যে বাইক রাইডার বা সাধারণ মানুষ যারা এই বাইকে চলেন তাদের আমরা কি এখন কোয়ারেন্টিনের মধ্যে রয়েছি বা কোনো রকম এমার্জেন্সির মধ্যে রয়েছি, সুতরাং এই রাইট কখনোই সাধারণ নাগরিকের হাত থেকে সরিয়ে নেওয়া যায় না। সাধারণ জনগণের বাইক রাইডিং এবং তার দৈনন্দিন কাজের যে পিলিয়ন রাইডিং এর জন্য তার ফ্যামিলি বা তার লেবার বা তার কর্মচারী তাদের সমস্ত ক্ষেত্রেই ছাড় রয়েছে। গতকাল গৌহাটে আক্রান্ত তৃণমূল সাংসদ, আরামবাগের সাংসদ মিতালি বাগের গাড়ি ভাঙচুর, অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পাল্টা সুর চড়িয়েছে বিজেপি, আর গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় 3 জন বিজেপি কর্মীকে। আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ সোমবার তার গাড়িতে হামলা। তৃণমূল সাংসদ গাড়িতে বসে খুনি হামলা। আক্রান্ত তৃণমূল সাংসদকে নিয়ে যাওয়া হয় আরামবাগ মেডিকেল। আবার যে আজকে আরামবাগে প্রোগ্রাম আছে সেইখানে অ্যাটাক করে আমার গাড়ি দেখুন, আমি কোন রকম ভাবে আমার প্রাণটা বেঁচেছে। বড় পাথর, এত বড় বড় পাথর আর মোটা মোটা লাঠি আর বন্দুক দেখাচ্ছে। আবার সিকিউরিটি বলছে ছেড়ে দেন, সিকিউরিটিকে বলছে তুই নাম, তোকে মেরে ফেলবো। সামনের সিসিটিভি ক্যামেরা দিয়ে বেছে বেছে বার করব। একটা এসসি মহিলা, তপশিলি মহিলা, তার গায়ে যারা হাত দিয়েছে, 4 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, এবার আমি নিজে দায়িত্বে থাকবো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। ঘটনা সূত্রপাত হুগলির গোঘাটের বর্মা এলাকায়। সোমবার সকালে এখানে গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার মিছিল বের করেন। সেই মিছিলকে ঘিরে সংঘর্ষ হয়। অভিযোগ, মিছিলে হামলা চালায় তৃণমূল, ভাঙচুর করা হয় গাড়ি, বাইক। পাল্টা তৃণমূলের দাবি তারা নয়, হামলা চালিয়েছে বিজেপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসরে নামে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পারমিশন মুক্ত একটা প্রচার আমরা নির্দিষ্ট রুটে প্রচার করছি। আমাদের ছেলেরা যখন বড়মা গ্রামে ঢুকে একবারে হামলা করে, 7 থেকে 8টা 4 চাকাকে একবারে ভেঙে চুরমার করে দিয়েছে। এটা কি আমাদের অধিকার নয়? নির্বাচনে কি আমরা প্রচার করতে পারিনি? প্রত্যেকটা গাড়িতে লোহার রড, বাস, বম এই সব দিয়ে আমার গ্রামে ফাটাতে ঢুকছিল। আমার নিজস্ব মাথা ফাটিয়েছে। সংঘর্ষে আহত হন দুপক্ষের বেশ কয়েকজন। বিজেপি সমর্থককে নিয়ে যাওয়া হয় গোঘাট ব্লক হাসপাতালে। সেই সময় হাসপাতালের সামনে রাস্তা দিয়ে যাচ্ছিলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। তখনই তার গাড়িতে হামলা। এমপির গাড়িকে এখানকার কার্যকর্তারা আমাদেরই ধরেছে, ধরে ঘিরেছে। এমপি গাড়ির ভিতর থেকে রিভলভার বের করেছে। এমপির গাড়িতে রিভলভার কোথা থেকে এলো এবং ফায়ারিং করার জন্য ছেলেদেরকে হুমকি দেখাচ্ছে। কিভাবে বিজেপি দুষ্কৃতীরা তা গোঘাটের বুকেতে দাঁড়িয়ে, যেখানে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের নির্বাচন কার্যালয় হয়েছে, সেই কার্যালয়ের সামনে দাঁড় করিয়ে গাড়িটাকে লাঠি, তাড়া, গুলি গালাজ, বন্দুক বার করিয়ে সামনে দিকে ঠেকিয়ে
কিভাবে গাড়িটাকে ভাঙচুর করেছে নির্বাচন কমিশন। তুমি আরামবাগে এসে বলে গেছো যে তৃণমূলের সমস্ত নেতা কর্মীদের ধরে 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 গ্রেফতার করতে হবে। নির্বাচন কমিশন এর দায় তোমাকে নিতে হবে। আমার কি অপরাধ? তৃণমূল সাংসদকে নিয়ে যাওয়া হয় আরামবাগ মেডিকেলে। সেখানে তাকে দেখতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের উপর হামলার ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, এফআইআর এর নির্দেশ দেওয়া হয়েছে, কড়া অ্যাকশন নেওয়া হবে। প্রধানমন্ত্রী সভা করে যাওয়ার পরে তার 24 ঘন্টার মধ্যে একজন মহিলা সাংসদের ওপর বিজেপির বর্বরচিত আক্রমণ আরো একবার প্রমাণ করে দিল যে এই ভারতীয় জনতা পার্টি শিডিউল কাস্ট বিরোধী, শিডিউল ট্রাইব বিরোধী, ওবিসি বিরোধী, পিছিয়ে পড়া সম্প্রদায় মানুষ বিরোধী এবং নারী বিরোধী। আরে তৃণমূল তো গোষ্ঠীদ্বন্দ্বে নিজেরাইছে। মিতালি বাগ মহিলা তার গাড়িটাই ভাঙচুর করে দিলেন। তৃণমূলকে খুন করেছে গত 3 বছরের রেকর্ড দেখানো। এখন চলে যাওয়ার সময় নিজেদের কর্মীকে মারছে। নিউজ 18 বাংলা। গতকাল সংঘর্ষের পর আজ থমথমে গোঘাট। গতকাল রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় গোঘাটের বর্মা গ্রাম। থমথমে এলাকায় পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। কি ছবি আজকে সকাল থেকে আরো ডিটেল জানবো। শুভদীপ রয়েছে প্রতিনিধি। শুভদীপ, দেখো, গতকালের ঘটনার পরে কিন্তু হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার তিনি কিন্তু ওই এলাকায় তার নেতৃত্বে অভিযান চলে এবং তখনই বিভিন্ন জনকে আটক করা হয়। এলাকায় প্রত্যেকটি বাড়িতে বাড়িতে তল্লাশি চালায় পুলিশ এবং ওই ঘটনায় বর্মা গ্রাম থেকে মোট 16 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং পাশাপাশি এদিন সকাল থেকে কিন্তু এলাকায় গিয়ে দেখা যায় পুরো থমথমে এলাকা, রাস্তা প্রায় জনশূন্য, বাজারহাটও প্রায় বন্ধ। বাড়ির বাইরে খুব প্রয়োজন ছাড়া কিন্তু মানুষজন সেখানে বেরোচ্ছেন না এবং সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ পাড়ায় পাড়ায় টহল দিচ্ছে যাতে ভোটের আগে কোনো রকম অশান্তির ঘটনা না ঘটে, নির্ভয়ে যারা তারা যাতে ভোট দিতে পারেন সেই চেষ্টাই করা হচ্ছে এবং মানুষকে আশ্বস্ত করা হচ্ছে। এই মুহূর্তেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং পুলিশ, গোঘাট থানার পুলিশ কিন্তু ওই বর্মা গ্রামে রয়েছে। এর পাশাপাশি মিতালিবাগের গাড়িতে হামলার ঘটনাতেও কিন্তু 3জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই মুহূর্তে মোট 2টি ঘটনা মিলিয়ে 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের এই মুহূর্তে আরামবাগ মহকুমা আদালতে কিন্তু পাঠানো হয়েছে। প্রিয়াঙ্কা, মমতা থেকে মোদি, শাহ থেকে অভিষেক। গত 1 মাস ধরে ভোটের বাংলায় প্রচারের ঝড়। ভয় আউট, ভরসা ইন, বিজেপিকে ভোট দিন। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। ভোটের দিন হবে বদলা, গণতন্ত্রে ভোট দিয়ে আবার জিতবে বাংলা। भवानीपुर वालों, पूरे बंगाल में परिवर्तन करने आपके हाथ में है। एक एक सीट कर जीतेंगे, 170 सीट तक जाएंगे, तब परिवर्तन होगा, ठीक है ना? আপনাদের সকলের আশীর্বাদ, সমর্থন কে পাথেয় করে পথ চলার প্রেরণা করে আগামী দিন বিজেপিকে 50-এর নিচে নামানোর প্রতিশ্রুতি আজকে এই মাটি থেকে নিচ্ছি। বৈশাখ মাস, কাল বৈশাখীর মাস, ভোটের মাস, প্রচারের মাস, প্রচারের ঝড়। পশ্চিমবঙ্গে ভোটের ঘোষণা হয় 15ই মার্চ। তারপর থেকেই হেভিওয়েট নেতারা কোমর বেঁধে ময়দানে। নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে প্রথম নির্বাচনী সভা করেন 5ই এপ্রিল কোচবিহারে। জয় মা দুর্গে। निर्मम सरकार अपने आगे किसी संवैधानिक संस्था को कुछ भी नहीं समझती। पूरे देश ने देखा है कैसे मालदा में न्यायिक अधिकारियों को बंधक बनाकर रखा गया। ये कैसी सरकार है।
ये कैसी व्यवस्था है जहां जज और संविधान की प्रक्रिया भी सुरक्षित नहीं है, तो बंगाल की आम जनता की सुरक्षा की उम्मीद इन लोगों से कैसे की जाए? हर कोई देख रहा है कि टीएमसी बंगाल में कानून व्यवस्था का जनाजा निकालने पर तुली है। এরপর নরেন্দ্র মোদীর লাগাতার কর্মসূচি। কখনো রোড শো, কখনো গঙ্গার বুকে নৌকায়, কখনো আবার ঝালমুড়ির দোকানে। মোদি গিয়েছেন বেলুর মঠে, কখনো মোদি ঠনঠনিয়া কালীবাড়িতে, কখনো আবার মতুয়াদের ঠাকুর বাড়ি। मोदी सीएए कानून लेकर आया। मैं मतुआ, नामशूद्र और अन्य सभी शरणार्थी परिवारों से कहूंगा, आपको नागरिकता भी मिलेगी, आपको पक्का एड्रेस मिलेगा, आपको हर वो कागज मिलेगा, हर वो हक मिलेगा जो किसी भी भारतवासी को, देश के नागरिक को मिलता है। ये मोदी की गारंटी है। রোড শো এবং জনসভা মিলিয়ে ভোটের বাংলায় 22টি কর্মসূচি সেরেছেন নরেন্দ্র মোদী। बंगाल में इस बार हर तरफ गूंज रहा है, এই বার বদল হবে। প্রচারে ঝড় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ জানাচ্ছি, ক্ষমতা থাকলে এইখানে দাঁড়িয়ে মিটিং করে এই যাদের নাম কেটেছে তাদের সাথে দেখা করে কথা বলুন। আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। 16ই ডাবল সেঞ্চুরি, 21এও ডাবল সেঞ্চুরি, 26এও ডাবল সেঞ্চুরি করতে মরিয়া তৃণমূল। 294 কেন্দ্রে তাদের একজনই প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়। কি মা বোনেরা ভোটটা দেবেন তো? ভুলে যান কি আপনার প্রার্থী, মনে রাখবেন আমি আপনার প্রার্থী সব জায়গায়। মঞ্চ থেকে প্রতিপক্ষকে আক্রমণ তো আছেই, তার সঙ্গে র্যালি। কখনো আড্ডার মেজাজে জনসংযোগ, কখনো ঘুরছেন বাজারে, কখনো উঠে পড়েছেন স্কুটারে। আর যখন তিনি মঞ্চে তখন তিনি রণংদেহী। আমি এখনো চিফ মিনিস্টার আছি, আগামী দিনও মানুষের আশীর্বাদ শুভেচ্ছায় দোয়ায় থাকবো, তোমার দিল্লি সরকার বদলে দেবো। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রচারে বেরিয়ে চষে ফেলেছেন মমতা। করেছেন 22টি মিছিল, 90টি জনসভা, 8টি জনসংযোগ কর্মসূচি, সব মিলিয়ে 120টি রাজনৈতিক কর্মসূচি। ভোটের বাংলায় চুটিয়ে প্রচার করেছেন অমিত শাহ। ये दीदी के गुंडे हर चुनाव में आपको डराते थे ना, चिंता मत करना, इस बार कोई गुंडा बीच में नहीं आएगा। মঞ্চ থেকে ভাষণের পাশাপাশি করেছেন একাধিক রোড শো। মোদি বাংলা এসে গঙ্গায়, শাহ গঙ্গাসাগরে। সভা এবং র্যালি মিলিয়ে পশ্চিমবঙ্গে 38টি কর্মসূচি করেছেন অমিত শাহ। মাঝে টানা প্রায় 7 দিন এ রাজ্যে ঘাঁটি গেড়ে থেকেছেন। বিজেপির মোদি শাহ, তৃণমূলের মমতা অভিষেক। দেশের স্বাধীনতার 79 বছর পরে বাঙালিকে লাইনে দাঁড়িয়ে অমিত শাহ মোদিকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? আমরা সব ঘুষপেটিয়া আর তুমি ধোয়া তুলসী পাতা। প্রতিদিন একের পর এক সভা, তারপর মিছিল, র্যালি। ভোটের প্রচারে নেমে রাজ্য জুড়ে 88টি কর্মসূচি সেরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বাংলায় শেষ দফার ভোট বুধবার, প্রচার শেষ সোমবার, রেজাল্ট 4 মে। ভয় আউট, ভরসা ইন, বিজেপিকে ভোট দিন। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। নিউজ 18 বাংলা। বাংলা দখলে রাজনীতির কুরুক্ষেত্র। তৃতীয় দফায় 142 কেন্দ্রের ভবিষ্যৎ নির্ধারণ। রাজনীতির কুশীলব থেকে কমিশনের খবরদারি। বাংলা জুড়ে প্রতি কেন্দ্রে প্রতি বুথে নিউজ 18 বাংলার নজরদারি। 29 এপ্রিল সকাল 6টা থেকে প্রতি মুহূর্তের আপডেট, এক্সক্লুসিভ কভারেজ। বাংলার কুরুক্ষেত্র।